দর্শক বন্ধুরা, তো আশা করেছি তোমরা সবাই ভালোই আছো। তো আমি ভালোই আছি। তা আগে ভিডিওতে বলেছিলাম যে একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য আনবো, যাতে পুরোপুরি কোন যোগ্যতায় কী কী অ্যাপ্লাই করতে পারবে এবং প্রতিটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ক্রাইটেরিয়া আছে এবং কোথায় গেলে বেশি বয়সে অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন যোগ্যতা লাগবে সেগুলো আমি একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবং আজকে ডিটেলসেই আমি দেখো লিখে রেখেছি। শুরু করছি না ক্লাস, যে 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সবই পরপর রয়েছে। 10th-এর ক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলতে চাইবো সেটা হলো একটা গুরুত্বপূর্ণ জব, সেটা হলো জিডিএস। জিডিএসের ক্ষেত্রে বুঝতেই পারছো, গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ এটি পোস্ট অফিসেরই একটি কাজ। যেটা সবচেয়ে বেশি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা আছে, সেই মাধ্যমিক লেভেলের পরীক্ষার যে মার্কশিট সেই অনুযায়ী কিন্তু এখানে শর্ট লিস্টেড হয়, মানে এখান থেকে পরবর্তীতে নেওয়া হয়। তাই জন্য যাদের মোটামুটি ইউআরের ক্ষেত্রে বা যারা আপার রয়েছে, আপার এজ মানে হলো জেনারেল, তাদের ক্ষেত্রে 90 থেকে 95%-এর কাছাকাছি মার্কস না থাকলে এখানে অ্যাপ্লাই করাটা বৃথা, উচিত না আমার মতে। তার কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জনে এর আশেপাশেই থাকে, এর নিচে কিন্তু তেমন একটা যায় না। বিভিন্ন ইউটিউব ভিডিওতে তোমরা দেখবে অন্যান্য জায়গায় হয়তো তারা আশা দেবে যে এর নিচে থাকবে বা এখান থেকে পেয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এর নিচে কিন্তু যায় না। ও আরটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে এখানে এজ অর্থাৎ বয়স লিমিট কিন্তু যথেষ্ট বেশি আছে, 18 থেকে 40 পর্যন্ত এখানে কিন্তু দিতে পারবে। এবং এখানে দেওয়ার পরেই সেখান থেকে যে বিভিন্ন ধরনের প্রসেস থাকে, তার সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি প্রক্রিয়া। অর্থাৎ কেউ যদি ভুল করে বা কেউ একটু বেশি নাম্বার দিয়ে রাখে, যে মনে করবে যে এখান থেকে পাস হলেই আমরা পাস হয়ে সিলেকশন পেয়ে যাব, তা কিন্তু হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন যথেষ্ট করা হবেই কিন্তু এখানে দেখা হয়। তাই সেক্ষেত্রে মনে রাখবে যেটা অরিজিনাল এবং সঠিক মার্কসে পেয়েছো সেটাই কিন্তু আপলোড করবে। এবং সবসময় দেখবে যে এখানে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা একটা গুরুত্বপূর্ণ বলে এখানে 2 স্টেপ ভেরিফিকেশান বা অনেক ক্ষেত্রে আরও ভালোভাবে পরীক্ষা করা হয়। তাই জন্য এখানে জিডিএসে কোনো পরীক্ষা হয় না, সেটা যেমন সত্যি, তেমনি এটাও ঠিক যে যথেষ্ট নাম্বার না থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করে সে অর্থে কোনো গুরুত্ব নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমি জিডিএসটি দেখিয়ে দিলাম। এবার পরবর্তীতে যদি আমি আসি, পরবর্তীতে ধাপে যেটা গুরুত্বপূর্ণ আমার মতে, আমি স্টার্টও দিয়ে রাখছি এখানে, পাশে দেখো আমি স্টার্ট দিয়ে রেখেছি। সেটা হলো যে সেন্ট্রাল লেভেলে 10th-এর ক্ষেত্রে এখানে কিন্তু এসে যাচ্ছে একটি পরীক্ষা, সেটা হলো এমটিএস। এবার তোমরা বলবে যে এমটিএস আমি বললাম কেন, সেক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ। তো বুঝতেই পারছি এতে বিভিন্ন ধরনের এজ ক্রাইটেরিয়া থেকে নর্মাল লেভেলে, অর্থাৎ ইউআর যারা জেনারেল লেভেলে এখানে কিন্তু 18 থেকে 27 এরকম ধরনের একটা এজই থাকে। তবে যারা বিভিন্ন কাস্টে আছো, এসসি এসটিতে আছো, তারা +5 ধরে রাখতে পারো। আর ওবিসি নিয়ে এখন একটা কেস চলছে, অনগোয়িং রয়েছে, সেক্ষেত্রে আমি কিছু বলছি না। সেক্ষেত্রে তোমরা ওই 18 থেকে 27 ধরেই জেনারেলের ক্ষেত্রে দেখো, এবং বিভিন্ন পোস্ট অনুসারে সেটাও হেরফের হয়। তো এমটিএসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানে যে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। তারপরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপিংয়ে কিন্তু 35 ডব্লিউপিএম বা ওয়ার্ড পার মিনিট, বা কি ডিপ্রেশনে গতি কত ঘন্টায়, কত কি ডিপ্রেশনের গতি এবং 1600 কি ডিপ্রেশনের গতি, তাছাড়া 35 ডব্লিউপিএম ওয়ার্ড পার মিনিট এরকম কিন্তু টাইপিং স্পিড এখানে লাগে। তাই তোমরা যারা টাইপিং স্পিড এরকম ক্র্যাক করতে পারবে তারা আগে থেকে করবে, আর যারা করতে পারবে না আগে থেকে অ্যাপ্লাই করে রাখো। কিন্তু এই প্রসেস আস্তে না আস্তে তোমাদের এই টাইপিংয়ের যে ক্রাইটেরিয়াটা সেটা ফুলফিল করার জন্য বাড়িতে টাইপিং কিন্তু শুরু করে দাও। এবং এই জায়গাটা তোমাদের আসতে গেলে অনেকদিন সময় লাগলো, খুব তাড়াতাড়ি তোমরা না করতে পারলেও আস্তে আস্তে এটা কিন্তু এসে যায়। এবারটা ওয়ার্ড পারমিট, এটা দেখে মনে হচ্ছে বিশাল, কিন্তু আস্তে আস্তে এসে যায়। সেক্ষেত্রে এমটিএসটাকেও তোমরা দেখতে পারো, টেন্থের থেকে যথেষ্ট ভালো জব এবং লুক্রেটিভ স্যালারি, যথেষ্ট ভালো স্যালারি এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, 3 নম্বরে যেটা আমি আসছি সেটা যথেষ্ট ভালো 10th-এর ক্ষেত্রে আমি বলতে চাইবো, সেটি কিন্তু এখানে রেলের দেখবে এখানে রেলের গ্রুপ ডি একটি রয়েছে। এবং এই রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত 10 থেকে যে পরীক্ষাটি হচ্ছে নভেম্বর মাসে সেটা হবে, সেখানে কিন্তু এর সাথে আইটিআই একটি রয়েছে ক্রাইটেরিয়া, তার সাথে একটা কেস চলছিল। তো এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, হয়তো মাধ্যমিক যারা অ্যাপ্লাই করেছিল তারা ওখানে বসতে পারছে, আইটিআইরা বসতে পারবে। পরবর্তীতে কিন্তু আইটিআই এর সাথে মাধ্যমিকের সাথে এটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটি এর সাথে ম্যান্ডেটরি হয়ে যেতে চলেছে। তাই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রেলের গ্রুপ ডির ক্ষেত্রে ভবিষ্যতে অবশ্যই আইটিআইটা কমপ্লিট করে রাখবে, এবং তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে বসতে পারবে। এবং এখানে যথেষ্ট বয়স অবধি বসা যায়, সেটাও রয়েছে, এবং স্যালারি যথেষ্ট ভালো রয়েছে। এখানে গভর্নমেন্টের যে কোনো জব সম্বন্ধে কিন্তু মোটামুটি বলে দিলাম। এবং 10th লেভেলে তোমরা জানো বিভিন্ন ক্লারিক্যাল যেসব জব রয়েছে,
এবং বিভিন্ন পৌরসভায় বা পিএসসিতে, এখন ডব্লিউবিপিএসসি সম্বন্ধে আমি বলছি না, তোমরা জানো যে এখানে একটি নতুন ধরনের ওবিসি সমস্যা তৈরি হয়েছে। আপাতত এটা এখানেই চলেছে বলে, ওবিসি সমস্যা তৈরি হচ্ছে বলে আমি ডব্লিউবিপিএসসি সম্বন্ধে এখানে কিন্তু কিছু আলোচনা করলাম না। আপাতত যেগুলো বলেছি সেগুলো 10 থেকে ভালো ভালো জব বলেছি। এবার আমি যদি 12তে চলে আসি, অর্থাৎ 10+2 ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এখন দেখতে হবে বিভিন্ন মিক্সচার সাবজেক্ট অনেকে নিচ্ছে বা বিভিন্ন রকম ঘুরি, কিন্তু মোটামুটি আর্টস, কমার্স, সায়েন্স যেগুলি আমাদের আর কি চিরাচরিত, যেগুলি তার মধ্যে সবাই বসতে পারবে। সায়েন্সের তো এখান থেকে তারা তোমার বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিভিন্ন লাইন রয়েছে, এবং আর্টস থেকে তো বিভিন্ন ধরনের এখান থেকে প্রাইভেট লাইনও বিভিন্ন ধরনের রয়েছে। কিন্তু এখান থেকে সবাই বুঝতে পারবে যে গভর্নমেন্টের পরীক্ষা সেটি গুরুত্বপূর্ণ, সেটা এখানে সিএইচএসএল বলে একটি পরীক্ষা হয়। সিএইচএসএল, ওকে। সিএইচএসএল মানে হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এই ক্ষেত্রে কিন্তু একটি পরীক্ষা হবে কম্বাইন্ড, এবার সেন্ট্রাল এসএসসি, সেন্ট্রাল সাবস্টেশন কমিশনের অধীনে এর পরীক্ষাটি হয়। এটিতে বয়স মোটামুটি 18 থেকে 27 বা তার আশেপাশে, কোনো কোনো ক্ষেত্রে 30 হতে ইউআরের ক্ষেত্রে পেতে পারো, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট অনুসারে ভ্যারি করে, এবং জেনারেলের ক্ষেত্রে আমি বললাম। কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট লুক্রেটিভ ভালো স্যালারি রয়েছে, এবং তার সাথে এখানেও কিন্তু টাইপিং একটা ব্যাপার রয়েছে। 35 WPM এর আশেপাশে লোয়েস্ট, অর্থাৎ ওয়ার্ড পার মিনিট তোমাদের 35 WPM দেখাতে হবে নেট স্পিড, এবং তার সাথে কি ডিপ্রেশনের গতিও চাইতে পারে সেটা তোমরা দেখে নিও। কিন্তু এই সিএইচএসএল এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জব হয়, এবং অতীতে আমরা দেখেছি এখানে যথেষ্ট স্যালারি, স্টার্টিং স্যালারিটি 50,000 বা তার কাছাকাছি, যথেষ্ট ভালো। এবং এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জন্য, কেননা সেন্ট্রাল লেভেলে এই সিএইচএসএলটা 10 থেকে কিন্তু যথেষ্ট ভালো, এবং এই মুহূর্তে যখন বিভিন্ন দিকে ক্রাইসিস, মাঝে মাঝে এই সিটগুলো কিন্তু বেরোয়। এছাড়া 10থে আরও যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন সেক্রেটারিয়াল পোস্ট থাকতে পারে, বা বিভিন্ন ধরনের ছোট ছোট যে সমস্ত বিভিন্ন দপ্তরগুলি রয়েছে, সেগুলোতে তোমরা যদি প্রাইভেট লাইনেও যাও, আমি আগেই বলেছি প্রাইভেটে যথেষ্ট ভালো একটি সিভি তোমাদের তৈরি করে রাখতে হবে, সিভি। এবং সেই সিভির মধ্যে এখনকার যে সমস্ত ক্রাইটেরিয়া বা স্কিলগুলো চাওয়া হয়, তোমরা চাইলে পরবর্তীতে আমি সেই সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো, যে কী কী স্কিল এবং কী ধরনের ক্যারিকুলাম ভিটে, অর্থাৎ সিভি তৈরি করলে তোমরা এখানে ভালোভাবে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এলিজিবল হবে। সেটা আমি পরবর্তীতে তোমাদের লং ভিডিওর দ্বারা বুঝিয়ে দেবো। আচ্ছা, এটা গেলো সিভির ক্ষেত্রে কী কী লাগবে, এটা প্রাইভেট লাইনেও বললাম। তাছাড়া গভর্নমেন্টের এখান থেকে আরও অনেক ধরনের জব বেরোবে, নিত্য নতুন নানা ধরনের। সিএইচএসএল ছাড়াও এখানে নানা ধরনের পোস্ট রয়েছে, যেমন ধরো বিভিন্ন ব্যাঙ্কিংয়ের সেক্টরে কিছু লো লেভেলে কিছু পোস্ট থাকে, সেক্ষেত্রে এখান থেকে তোমরা যেতে পারো। এবং কমার্সের ক্ষেত্রে বা আর্টসের ক্ষেত্রে যেগুলো যাওয়া যায়, এখন বেশিরভাগ যে ট্রেন্ড, যেদিকে লোক এখন যাচ্ছে বেশিরভাগ, বিভিন্ন ধরনের কম বয়স থাকলে এখানে যেতে পারবে। সেখানে তোমরা বুঝতে পারছো হোটেল ম্যানেজমেন্ট, অর্থাৎ যেগুলি ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, বিএইচএম, বা বিএইচএম আরেকটা মানেও হয় ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট। এইসব ক্ষেত্রে কিন্তু বহু জব ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন দেশ বিদেশে ছেলেমেয়েরা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু 12 থেকে তোমরা যেতে পারবে, এবং যথেষ্ট ভালোভাবেই যেতে পারবে। তার বিভিন্ন ধরনের তোমরা যদি আর্থিক কোনো সমস্যা হয় এবং সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে হবে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে স্টেটের ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সহজ সরল সুদে, এবং তাই সেই ঋণ ক্ষেত্রে নিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো, বা স্টুডেন্ট লোনও নিতে পারো। বিএইচএম বা হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়, ভালো কিন্তু এখান থেকে জব স্যালারি সেখান থেকে পাওয়া যায়। এইবার আমি আসি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, সেটা হলো গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এই সেম লেভেল, যেটা আমি এখানে এমটিএস বলেছি, সেটা এখান থেকে সিএইচএসএল হলো, সেটা এখানে এসে যাবে কি বলো তো, সিজিএল, অর্থাৎ সেন্ট্রাল কম্বাইন্ড লেভেল, অর্থাৎ সিজিএল এখানে চলে আসছে। আর সিজিএল এর ক্ষেত্রে এখানে কিন্তু গ্র্যাজুয়েট হলে যে কোনো স্ট্রিম, এনি স্ট্রিমে সে বসতে পারছে। এই এজ ক্রাইটেরিয়া এরই আশেপাশে থাকে, কিছু করে এখান থেকে একটু বাড়ে, অর্থাৎ 18 থেকে 30 বা আশেপাশে এই পর্যন্ত ইউআর লেভেলে, এবং অন্যান্যদের ক্ষেত্রে +5 যাদের ছাড় রয়েছে তারা পেতে পারছো। এই সিজিএল লেভেলে কিন্তু তোমাদের ইংলিশ এবং অবশ্যই ম্যাথ, এর সাথে জিআই, এই সবকটা কিন্তু তোমাদের যথেষ্ট স্ট্রং হতে হবে। তবে থার্ড পেপারে যেহেতু ইংলিশ এবং ম্যাথ থাকে, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ এবং ম্যাথ যথেষ্ট স্ট্রং স্টুডেন্টরাই কিন্তু এখানে যেতে পারবে। এবং তাছাড়া যদি যে কোনো স্টুডেন্ট যেতে পারো, যেগুলো প্রিভিয়াস ইয়ার তোমরা দেখে নিয়ে প্র্যাকটিস করবে আলাদাভাবে, তাহলে অবশ্যই সিজিএল অবধি কিন্তু যেতে পারবে। আমি নিজে সিজিএলের 3rd ইয়ার অবধি গেছিলাম, তারপরে সেক্ষেত্রে একটি সমস্যা হয়েছিল যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে সেটা পাল্টে গিয়ে অন্য এক ধরনের, তখন ইন্টারভিউ উঠে ডেসক্রিপটিভ চলে এসেছিলো, তাই সেক্ষেত্রে আমার কিছু ক্ষেত্রে সিলেকশান আসেনি। তো ঠিক আছে, আমি সিজিএলের ক্ষেত্রে বলবো যথেষ্ট লুক্রেটিভ জব, এবং প্রচণ্ড পরিমাণে এখানে
কিন্তু ছাত্রছাত্রীরাও বসে। কিন্তু এই পরীক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা একটা হায়ার স্যালারি প্রদান করে এবং এটা সবসময় সেন্ট্রাল জব। তাই সেক্ষেত্রে আমি এটা প্রেফার করব। তাছাড়া গ্র্যাজুয়েট থেকে প্রচুর পরিমাণে ব্যাঙ্কিং এক্সাম দেওয়া যায়, যে কোনো স্ট্রিমে বলছি কিন্তু, এবং যে কোনো ধরনের স্ট্রিম থেকে কিন্তু, আর্টস কমার্স সায়েন্স এনি স্ট্রিম। সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক পিও তোমরা এই মুহূর্তে দেবে, প্রচণ্ড পরিমাণ ভ্যাকান্সিও বেরোচ্ছে প্রফেশনারি অফিসার। ব্যাঙ্ক পিও ছাড়া তোমরা রয়েছে আরও ধরনের জব, যেমন ধরুন ক্লার্কশিপ রয়েছে। এসব ক্ষেত্রে কিন্তু তোমরা যেতে পারবে এই গ্র্যাজুয়েশন থেকে, যে কোনো নর্মাল গ্র্যাজুয়েট হলেই হবে। তাছাড়া কম বয়সী যারা রয়েছে এখান থেকে তোমরা পুলিশের বিভিন্ন ধরনের বড় রিক্রুটমেন্ট পেয়ে যাও, যেমন ধরো পুলিশ এসআই থেকে শুরু করে এই সমস্ত কিন্তু, এবং সেটা অবশ্যই স্টেট পুলিশ এবং কেপি অর্থাৎ কলকাতা পুলিশ সব কিছুর ক্ষেত্রেই এই একই ব্যাপার। সেখানে তোমরা এখানে আলাদা মাঠও বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে, কিন্তু মূলত তোমাদের এই গ্র্যাজুয়েশন থেকেই কিন্তু এগুলো ডাইরেক্ট তোমরা পরীক্ষাগুলো দিতে পারছো। হ্যাঁ, তবে এই যে 10 থেকে আমি একটা জিনিস হয়তো মিস করে গেছি, 10 থেকে কিন্তু পুলিশের ক্ষেত্রে এখন আর কি ভ্যাকান্সি আরও আসবে দেখতে হবে। স্টেটের ক্ষেত্রেও 10th ক্ষেত্রে কিন্তু যে কনস্টেবল থাকে পুলিশের এবং বিভিন্ন ট্রাফিকের ক্ষেত্রে সার্জেন্ট কনস্টেবল হন, তারাও কিন্তু 10 থেকে না হয়ে 10th আগে 8 পাস থেকেও কিন্তু হন। সেখান থেকে কিন্তু ওই জবগুলো যথেষ্ট ভালো, এবং মাঠে যাদের একটু দৌড়ের ক্যাপাসিটি আছে, ভালো প্লেয়ারের মধ্যে তোমরা আছো, খেলার মধ্যে আছো, মাঠের রানিংটা যথেষ্ট তৈরি করে রাখতে পেরেছো, তারা এখান থেকে পুলিশের জব কিন্তু 10 থেকেও দেখতে পারো, অবশ্যই দেখতে পারো। এবং 10 থেকে আইটিআই তো আলাদা পড়ে সেখান থেকে প্লেসমেন্ট তো অবশ্যই হয়, সেটা তো নিশ্চয়ই আশা করি জানবে সবাই। তো এই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমি যেগুলো বললাম, সেক্ষেত্রে এই মুহূর্তে এগুলি কিন্তু যথেষ্ট ভালো জব, এবং এগুলো কিন্তু অবশ্যই সেন্ট্রাল লেভেলের। কিছু ক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক ক্লারিক্যাল ক্ষেত্রে হচ্ছে এগুলো পিএসইউ ব্যাঙ্কগুলি হলো একটু আধা সরকারি সব, কিন্তু যথেষ্ট ভালো তারা স্যালারি প্রদান করে। এবং সেক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে অন্যান্য কিছু আমি দেখিয়ে দিলাম, আরও অনেক কিছু গ্র্যাজুয়েট থেকে নতুন রাস্তা তৈরি হয়ে যায়। এখান থেকে তোমরা যদি প্রাইভেটে যাও, তাহলে এখান থেকে মাস্টার অফ হোটেল ম্যানেজমেন্ট বা মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এমএইচএ বা তোমার এমএইচএম, এই ধরনের কোর্সগুলো কিন্তু করতে পারো। তো এগুলো আমরা পরপর হয়তো ভিডিও আনবো, কিন্তু এই ক্ষেত্রে এটা শিওর ধারণা তোমরা পেলে যে বিভিন্ন ধরনের এজ ক্রাইটেরিয়া এবং মোটামুটি বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান, যারা নর্মাল জেনারেল লাইনে রয়েছে বা বিভিন্ন বড় পদে যেতে চাইছো, তারা কীভাবে যেতে পারবে। তো আশা করি এইভাবে তোমরা আস্তে আস্তে এদিকে যেতে পারবে। কিন্তু আরেকটি জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হলো খুব তাড়াতাড়ি কিন্তু এই সিস্টেমটা হয়তো তোমাদের অনেকে এটা বলবে না, আস্তে আস্তে পাল্টাবে। যেহেতু ধরো 12th ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সেমিস্টার এসে গেছে এখন, সেই রকম আস্তে আস্তে কিন্তু টোটাল পরীক্ষাটাই সেন্ট্রালের ক্ষেত্রে একটি পরীক্ষা স্কোর কার্ডের ক্ষেত্রে কিন্তু এসে যাবে, অর্থাৎ কমন রিটেন এক্সাম, CWE, অর্থাৎ কমন রিটেন এক্সাম, অর্থাৎ যেটা দিলে একটি নতুন ধরনের পরীক্ষা স্ট্যান্ডার্ড চালু হচ্ছে, যাতে যে কোনো পরীক্ষার, বিশেষ করে সেন্ট্রাল লেভেলে গ্র্যাজুয়েট, সিজিএল বা এসব ক্ষেত্রে প্রথম, অর্থাৎ এগুলো তো বিভিন্ন ধাপ থাকে, যেমন ধরো প্রিলি, তারপরে প্রিলি থেকে এসে যায় কিসে না মেন্সে চলে আসে, এভাবে বিভিন্ন ধাপ থাকে। তো প্রিলির ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটি পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা হয়ে কিন্তু সব কেন্দ্রের ক্ষেত্রে সেটা স্কোর কার্ড হিসেবে ভেজতে হবে কতদিন, 1 বছরের কাছাকাছি, 1 ইয়ারের কাছাকাছি, এরকম ভাবনা চিন্তা কিন্তু চলেছে নিউ এডুকেশন পলিসির ক্ষেত্রে। সেই নিউ এডুকেশন পলিসির ক্ষেত্রে যে নতুন চিন্তাভাবনা চলেছে, যে 1 ইয়ারের ক্রাইটেরিয়া এবং সেটি একটি পরীক্ষা হবে, হওয়ার পর সেই স্কোর কার্ডটি ভ্যালিড থাকবে 1 বছর, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পিলিতে আর নতুন করে বসতে হবে না, ওই একবারই পিলি কোয়ালিফাই করার পর সেই ইয়ার থেকেই তোমরা পরবর্তী যে মেন্সের জন্য, তাতে অটোমেটিক কিন্তু তোমাদের কোয়ালিফাই করবে, অর্থাৎ মেন্সের জন্য বা দ্বিতীয় ধাপের জন্য তোমরা কিন্তু বসতে পারবে। এই ধরনের নিউ এডুকেশন পলিসির মধ্যে ভাবা হচ্ছে, অলরেডি চলে আসবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, এবং এই সিস্টেমটা কিন্তু খুব তাড়াতাড়ি চালুও হয়ে যাবে, যেটা আমি বললাম। আচ্ছা, গ্র্যাজুয়েট থেকে আরও কিছু পদ রয়েছে, তার মধ্যে সিভিল অ্যাভিয়েশন রয়েছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই সাইডটাতে বড় হয়ে গেছে, তাই জন্য এটা মুছে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে গ্র্যাজুয়েট থেকে কিন্তু এখানে আরও অনেক ধরনের কিন্তু চালু হয়েছে। এটা কিন্তু আমি শুধুমাত্র এনি স্ট্রিম গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বলেছি, বা সেখান থেকে আর নতুন করে এখানে বলিনি, কারণ এখান থেকে আরও প্রচুর, বুঝতেই পারছো, অনেকে এখান থেকে নর্মাল জেনারেল লাইনে চলে যায়। এখন যদিও সেটা উচিত নয়, এখন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের, আগে এত তো কেরিয়ার স্কোপ ছিল না, এখন প্রচুর ধরনের লাইন তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে প্যাকেজিংয়ের ক্ষেত্রে নতুন কিছু দেখবে এখানে, ভালো একটি নতুন দিক উন্মোচিত হচ্ছে। তার সাথে প্যাকেজিং রয়েছে, তার সাথে সেলসের নানা ধরনের কাজ রয়েছে, হ্যাঁ, সেলসের নানা রকম কাজ রয়েছে।
এই ধরনের নানা ধরনের কিন্তু, এবং এগুলো কিন্তু অনেক সময় সায়েন্স লাগে, বিশেষ করে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে। এখান থেকে সায়েন্স থেকে এই মনে করো না যে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কোনো ফিউচার নেই। প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে কিন্তু যথেষ্ট ভালো এবং সায়েন্স নিয়ে চলে আসতে হয়। 12 থেকেও আসতে পারো, সায়েন্স নিয়ে আসতে পারো। প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা যথেষ্ট ভালো গ্রো করছে এই মুহূর্তে। এবং যারা এখান থেকে 12 থেকে এইচএস থেকে দিয়ে তোমরা সায়েন্স থেকে গিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ধরনের পেশা, যেমন ধরো মাইক্রোবায়োলজি, বা ধরো বায়োটেকনোলজি, আমি লিখেও দিচ্ছি, মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি বায়োটেকনোলজি এই বায়োটেকনোলজি এইসব দিকেও কিন্তু যথেষ্ট বিভিন্ন জায়গায় ট্রেনিং অবস্থায় প্রথমে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি। অ্যাগ্রিকালচার কোম্পানি হতে পারে, বিভিন্ন ধরনের তাদের অ্যাগ্রিকালচার রিসার্চের ক্ষেত্রে হতে পারে। এবং সেসব ক্ষেত্রে এখান থেকে কিন্তু নেওয়ার পর তারা ট্রেনিং হিসেবে নেওয়ার পর যখন তারা অভিজ্ঞ হচ্ছে এবং বিভিন্ন ধরনের তারা রিসার্চ ওয়ার্ক তৈরি করতে পারছে, বিভিন্ন প্রজেক্ট তারা জমা দিচ্ছে, সেখান থেকেও কিন্তু তাদের স্কোপ তৈরি হচ্ছে এবং বড় বড় জায়গায় তারা অটোমেটিক ওয়ানতে প্লেসমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা দেখেছি বহু ক্ষেত্রে। যেমন ধরো নতুন ক্ষেত্রে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিগুলো যখন এখন গ্রো করবে, তখন তোমরা নিশ্চয়ই শুনেছো ফার্মিংয়ের ক্ষেত্রে একটি নতুন জিনিস চলে আসছে আস্তে আস্তে, সেটা হলো বায়ো। নতুন ধরনের জিনিস চলে আসছে, এটা বায়ো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। বায়ো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে সবুজ কৃষি, বা যেটা বলা যায় বিনা সারের কৃষি, অর্থাৎ আমাদের দেশীয় সারের দ্বারা বা দেশীয় তোমাদের যে অর্গানিক যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড রয়েছে, বা বিভিন্ন রকম দেশি কীটনাশক দ্বারা, অর্গানিক ফার্টিলাইজার এবং সারের দ্বারা, অর্থাৎ আস্তে আস্তে এই দিকে কিন্তু চলে আসতেই হবে। কেন জমির উর্বরতা বাড়াতে তোমরা জানো রাসায়নিক সারের থেকে এখন অনেক বেশি বায়োর দিকে ফোকাস করা হচ্ছে। আস্তে আস্তে জমিগুলো সুজলা সুফলা আবার নতুন করে করার জন্য নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে। ফলে ভবিষ্যতে যখন জনসংখ্যা আমাদের আরও বাড়ছে, নতুন করে আরও জনগণনা হবে, আবার নতুন করে আরও জনসংখ্যা বাড়বে, সেক্ষেত্রে কিন্তু বায়োলজির ক্ষেত্রে বলবো না, এই নির্দিষ্ট দিকে জব কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবং আমরা সেটা জানি। কিন্তু প্রথম থেকে যারা এখন ভাবছে যে কোন লাইনে যাবে, তারা এইচএসের পর আমি অবশ্যই বলবো বায়োটেকনোলজি বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে, বায়োলজি যাদের আরও প্রিয় সাবজেক্ট, তারও ভালো। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তোমরা এই লাইনটির দিকেই কিন্তু ফোকাস করো, এবং সেই দিকে গেলে নতুন করে তোমরা নতুন জব ক্রাইটেরিয়া তৈরি করতে পারবে। তো আপাতত এই অবধি বললাম। এবং গ্র্যাজুয়েট এবং 12th পরেও কিন্তু প্রচুর নানা ধরনের লাইন এবং নতুন নতুন ধরনের জবের স্কোপ তৈরি হয়ে যেতে পারে। এবং এন্টারপ্রেনিউর যারা আছো তাদের নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করার ইচ্ছা রয়েছে। তো সেক্ষেত্রে আজকে যেটাই আমি বলার সেটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন কিন্তু স্কোপ তৈরি হয়ে গেছে। এমন নয় যে এই মার্কেটে কোনো জব তৈরি হচ্ছে না, হয়তো কম তৈরি হচ্ছে, কিন্তু বিভিন্ন ফিল্ডে আমি মোটামুটি বুঝিয়ে দিলাম এবং কোন কোন ফিল্ডে নতুন করে কাজ